হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে আমরা কন্টিনিউ করছি অন দ্য সেম টপিকস, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। এর আগে আমরা কমপ্লিট করে ফেলেছি গ্লাইকোলাইসিস পার্টটা। এখন আমরা ঢুকবো ক্রেবস সাইকেলে। কিন্তু গ্লাইকোলাইসিস পার্টে কিছুটা রিক্যাপিচুলেট করলে তারপরে ক্রেবস সাইকেলে ঢুকতে আমাদের সুবিধা হবে। তবে এর আগের দিন আমাদের যে আলোচনা হয়েছে তাতে আমরা একটা জিনিস জানতে পেরেছি যে ক্রেবস সাইকেলে, আমি প্রথমে ক্রেবস সাইকেলে বলেছিলাম যে কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসটা হচ্ছে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন যুক্ত, সেটাকে আমরা 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করেছিলাম। 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইম, তারপরে সেটা মাইটোকন্ড্রিয়া প্রবেশ করলো। মাইটোকন্ড্রিয়া দুটো লেয়ার মেমব্রেন আছে, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর ভেতরেরটাকে বলা হয় ইনার মেমব্রেন। এই ভেতরের ইনার মেমব্রেনের ভেতরে টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেল, টিসিএ সাইকেল, ক্রেবস সাইকেল এবং মাইটোকন্ড্রিয়াল সাইকেল, এগুলো অনুষ্ঠিত হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে। তাহলে এই ইনার মেমব্রেনটা অ্যাকচুয়ালি ইনফোল্ডেড থাকে। এর উপরে আউটার মেমব্রেনটা আমি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা আমরা বলেছিলাম যে ইনার মেমব্রেনটা মাঝে মাঝে এরকম ইনফোল্ডেড থাকে, ভেতরের দিকে এরকম ফোল্ডিং থাকে। এই ফোল্ডিং গুলোকে বলা হয় ক্রিস্টি। ফোল্ডিং গুলোকে বলা হয় ক্রিস্টি, মাইটোকন্ড্রিয়াল আর ইনার মেমব্রেন। আর আউটার মেমব্রেন থেকে আমাদের অ্যাসিটাইল কোএনজাইম আউটার মেমব্রেন থেকে এখান থেকে ঢুকবে। তো যখন এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকছে, এখানে টিসিএ সাইকেলটা তৈরি হচ্ছে। এই সাইকেলটা নিয়ে আমরা এখন টিসিএ সাইকেল নিয়ে আঁকার চেষ্টা করছি। কিভাবে ঢুকছে সেটা এর আগের দিন আমরা বলেছিলাম যে অ্যাসিটাইল কোএনজাইম হয়ে ঢুকছে, তাই তো? দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন যুক্ত। এই 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়া প্রবেশ করতে পারে না, কারণ মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন আছে এই মেমব্রেনের ভিতর দিয়ে 2 কার্বন বিশিষ্ট যৌগ প্রবেশ করতে পারে। তো এটাকে আমার যে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই দুটো পাইরুভিক অ্যাসিডের থেকে একটা থেকে আমরা দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম? যে পাইরুভিক অ্যাসিডটা প্রথমে কি হলো, টিপিপি মানে থাইমিন পাইরোফসফেট, এটার সঙ্গে পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে আমাদের তৈরি হয়েছিল অ্যাক্টিভ অ্যাসিটালডিহাইড।
অ্যাক্টিভ অ্যাসিটালডিহাইড। সেটা কেমন, যে অ্যাসিটালডিহাইডটা এখানে ছিল, তার সঙ্গে টিপিপি টা যুক্ত ছিল। তাহলে টিপিপি যখন যুক্ত অবস্থায়, এটা অ্যাক্টিভ অবস্থায় ছিল, মানে এই অ্যাসিটালডিহাইডের মধ্যে অ্যাকচুয়ালি ডাবল বন্ড ও ছিল। এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভের লক্ষণ। এইবার এই অ্যাক্টিভ অ্যাসিটালডিহাইডের এর সঙ্গে যখন থায়ামিন পাইরোফসফেট সঙ্গে পাইরুভিক অ্যাসিড যুক্ত হলো, পাইরুভিক অ্যাসিড থায়ামিন এটা প্লাস পাইরুভিক অ্যাসিড এই যুক্ত হয়ে এটা তৈরি হয়ে গেল অ্যাক্টিভ অ্যাসিটালডিহাইড। এখানে ফার্স্ট এনজাইম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। সেকেন্ড এনজাইম আমরা কি বলেছিলাম, লাইপোইক অ্যাসিড। এবার অ্যাক্টিভ অ্যাসিটালডিহাইড লাইপোইক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছিল অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড। যখন অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যুক্ত হলো, লাইপোইক অ্যাসিডটা এটার সাথে যুক্ত হলো, তখন এই থায়ামিন পাইরোফসফেটটা এখান থেকে রিলিজ হয়ে গেছিল। এবার থায়ামিন পাইরোফসফেট যখন এইটা তৈরি করলো অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড, এই অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড থেকে এর সঙ্গে কোএনজাইম এ যুক্ত হয়ে তৈরি হয়ে গেল আমাদের অ্যাসিটাইল কোএনজাইম। আর এখান থেকে আমার প্রথমে একটা CO2 বেরিয়ে গেছিল। CO2 বেরিয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে ডিকার্বক্সিলেশন, মানে কার্বন, তিনটে কার্বন থেকে একটা কার্বন ইন দা ফর্ম অফ CO2 আবার পাইরুভিক অ্যাসিড থেকে বেরিয়ে গেছিল। বেরিয়ে যাওয়ার পরে এই বিক্রিয়াটা হয়ে এই অবস্থায় এসেছে অ্যাসিটাইল কোএনজাইম। এবার অ্যাসিটাইল গ্রুপ কোএনজাইমের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটাইল কোএনজাইম হলো, দিস ইজ অ্যাসিটাইল, আর এটা হচ্ছে কোএনজাইম, অ্যাসিটাইল কোএনজাইম হলো। এবার লাইপোইক অ্যাসিডটা রিডিউসড অবস্থায় আমরা বলেছিলাম যে লাইপোইক অ্যাসিড রিডিউসড অবস্থায় বেরিয়ে গেল, তার মানে রিডিউসড। আগের দিনে ক্লাসটা দেখে নিও, তাতে করা আছে। রিডিউসড লাইপোইক অ্যাসিডের ভিতরে আমার হাইড্রোজেন তৈরি হয়েছিল, সেই হাইড্রোজেনটা NAD হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টর, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বলে এটাকে, এটা NADH তৈরি হয়েছিল, NADH2 তৈরি হয়েছিল। তাহলে এইটা হওয়ার পরে এই যে অ্যাসিটাইল কোএনজাইমটা, এই অ্যাসিটাইল কোএনজাইমটা তখন দুই কার্বন যুক্ত, কারণ একটা CO2 বেরিয়ে গেছে। এবার দুটো কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইম মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতে পারলো। এবার মাইটোকন্ড্রিয়া যখন প্রবেশ করলো, তাহলে অ্যাসিটাইল কোএনজাইম দুই কার্বন যুক্ত, এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশের অনুমতি পেল। যে ঢুকলো, ঢোকার পরে এবার অ্যাসিটাইল কোএনজাইম থেকে কোএনজাইমটা বের করে দিল, তার মানে কোএনজাইম এখানে রিলিজড হয়ে গেল। ক্লিয়ার? এই কোএনজাইমটা রিলিজ হয়ে গেল, অ্যাসিটাইল গ্রুপটা ভেতরে থেকে গেল, দুই কার্বন যুক্ত অ্যাসিটাইল গ্রুপ এখানে থেকে গেল। এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা এর আগের দিনে আমরা আলোচনা করেছি। এই রিঅ্যাকশনটাকে বলা হয় হচ্ছে লিঙ্ক রিঅ্যাকশন ফ্রম পাইরুভিক অ্যাসিড টু অ্যাসিটাইল কোএনজাইম, এটাকে বলে লিঙ্ক রিঅ্যাকশন।
দেখো এখানে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এর আগের দিন আলোচনা করিনি, আজকে করছি, সেটা হচ্ছে এই দেখো এখানে থাইমিন পাইরোফসফেট। থাইমিন পাইরোফসফেট হচ্ছে ভিটামিন বি1 দরকার এটা তৈরি করার জন্য, থাইমিন পাইরোফসফেট তৈরি করার জন্য। ক্লিয়ার? কোএনজাইম কোএনজাইম হচ্ছে ভিটামিন বি5। তার মানে এই রিঅ্যাকশনটা হতে গেলে আমার ভিটামিন বি1 দরকার, ভিটামিন বি5 দরকার, আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে এই যে এনএবি, এটা তৈরি হয় হচ্ছে নিয়াসিন থেকে। নিয়াসিন হচ্ছে ভিটামিন বি3। তাহলে রেসপিরেশন হওয়ার সময় আবার যখন পাইরুভিক অ্যাসিড ভেঙে অ্যাসিটাইল কোএনজাইম হয় তখন আমার বি3, বি5, বি1 এই ভিটামিন গুলো প্রয়োজন। এই জন্য কোনো পেশেন্ট এলে ডাক্তাররা যখন আদার দেন ওষুধ অ্যান্টিবায়োটিক এটা ওটা দেয় তখন তার সঙ্গে ভিটামিন সাপ্লিমেন্টেশন দেয়। কেন? কারণ এই ভিটামিন গুলো যদি থাকে তাহলে অনেক বেশি পরিমাণে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হবে, অনেক বেশি পরিমাণে অ্যাসিটাইল কোএনজাইম ঢুকবে এবং অ্যাসিটাইল কোএনজাইম অক্সিজেনের উপস্থিতিতে তখন এই সাইকেলের মধ্যে ঢুকবে। এই সাইকেল থেকে তখন এটিপি রিলিজ হবে। যত বেশি এটিপি রিলিজ হবে তত আমার এনার্জি বেশি হবে। তো পেশেন্টের যখন এনার্জি বেশি করার দরকার, পেশেন্ট দুর্বল হয়ে গেছে, তখন অ্যান্টিবায়োটিকের সাথে আমরা তাকে ভিটামিন সাপ্লিমেন্টেশন দেই। এমনি ভিটামিন খেলে তো আর হয় না, সেটা এইভাবে কাজে লাগে। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এই তার ভিতরে আছে নিয়াসিন, এর প্রিকারসার হচ্ছে এটা দরকার তৈরি করার জন্য দরকার নিয়াসিন, ভিটামিন বি3। আবার কোএনজাইমটার দরকার, কোএনজাইম না হলে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিডের থেকে কোএনজাইমের রিঅ্যাকশন হতে পারবে না, যার জন্য কোএনজাইমটা বি5 দেওয়া দরকার। and B1 thiamine pyrophosphate is also required. এই তিনটে জিনিস কোনো বইয়ে পাবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমরা খুঁজে দেখবে সেখানে এই জিনিসটা পাওয়া যায়। এনিওয়ে এটা হচ্ছে আমাদের আগের দিনের ক্লাস। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমরা ঢুকবো, ঢুকে এখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে যে ক্রেব সাইকেলটা অনুষ্ঠিত হচ্ছে সেইটা আমরা আলোচনা করব। তাহলে আমার এই আউটার লেয়ার ইনার লেয়ার এটা দরকার নেই, কিন্তু সামান্য জিনিস একটু জেনে রাখো, সেটা হচ্ছে এই যে রিঅ্যাকশনটা হয় এনজাইমটা ম্যাট্রিক্সের মধ্যে থাকে, ম্যাট্রিক্সের মধ্যে থাকে, কিন্তু যেখানে রিঅ্যাকশনস গুলো হয় এটা মনে করো ক্রিস্টি, মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টি। এখানে এরকম টেনিস র্যাকেটের মতো সমস্ত ইনার ওয়ালের, যে ইনার মেমব্রেনের ভেতরের দিকে টেনিস র্যাকেটের মতন এরকম ছোট ছোট পার্টিকেল পাওয়া যায়। এদের বলা হয় এলিমেন্টারি পার্টিকেলস। কি নাম? এদের বলা হয়
অক্সিজোনস। এই অক্সিজনের মধ্যে এই যে টিসিএ সাইকেলের এনজাইমগুলো এইখানে অনুষ্ঠিত হয় তার রিঅ্যাকশন গুলো। কোথায়? অক্সিজোনস। এই অক্সিজনের দুটো পার্ট থাকে, সাব ইউনিট থাকে, এটাকে বলে F1 সাব ইউনিট আর এটাকে বলে F0 সাব ইউনিট। এটা হচ্ছে F1 সাব ইউনিট, এটা F0 সাব ইউনিট। এটা অক্সিজোনস থাকে। এই অক্সিজোনের মধ্যেই তোমার এই টিসিএ সাইকেলের এনজাইমগুলো কনফাইন্ড থাকে, রিঅ্যাকশন গুলো প্রধানত ওখানেই হয়। কারণ প্রচুর পরিমাণে যখন অক্সিজেন আমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকবে তখন প্রচুর পরিমাণে আমার টিসিএ সাইকেলটা চালু হবে। কিন্তু কোনো সময় অক্সিজেন যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেটা আমরা পড়েছিলাম আমার পূর্বতন এপিসোডে দেখবে, যেখানে আমি পড়িয়েছি তোমার ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন আমি বলেছি যে অক্সিজেন পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সেলের পক্ষে এটা ক্ষতিকারক, ইট ইজ ডিজাস্টারাস ফর দ্য সেল। তখন সেলের ভিতরে এত অক্সিজেন হলে অক্সিজেন ইজ হার্মফুল ফর দ্য সেল। সেই অক্সিজেন গুলোকে ম্যানেজ করে এখানে আরেকটা পার্টিকেলস থাকে, বলে পেরক্সিজোনস। এই পেরক্সিজমের কাজ হচ্ছে অধিক পরিমাণে অক্সিজেন যদি সেলের মধ্যে বেড়ে যায় এটা সেটাকে প্রোটেক্ট করে সেলটাকে ফ্রম দা এক্সেসিভ অক্সিজেন কনসেন্ট্রেশন ইন এ সেল। সেই অক্সিজেন গুলোকে ওরা সব সময় H2O2 বা H2O করে ছেড়ে দেয়, পেরক্সিজম গুলো। সেলের নিউট্রালিটিটা মেনটেন করে, সেটা হচ্ছে পেরক্সিজমস। আর এই কাজগুলো টিসিএ সাইকেলের যত এনজাইম সেগুলো হচ্ছে অক্সিজনের মধ্যে সংগঠিত হয়। অক্সিজেনকে এলিমেন্টারি পার্টিকেলও বলা হয় এবং এটা F1 and F0 এটা তিনটা হেড, এটা হচ্ছে নেক আর এটা বেস পিস, এই তিনটে পিস দিয়ে তৈরি। হেড আর নেক কে বলা হয় F1 F0 পার্টিকেলস। এখানে এই টিসিএ সাইকেলের এনজাইমগুলো থাকে। যাই হোক, এটা জানার পরে এবার আমরা মেইন ক্রেবস সাইকেলে চলে আসবো। ক্রেবস সাইকেলটা খুবই সোজা করে আমি বোঝাচ্ছি, কারণ নানা বইয়ে নানা রকম লিখেছে। পরীক্ষা হলে গিয়ে তোমাকে শুধু সাদা একটা পেপার দেওয়া হবে, পরীক্ষা হলে ইউ উইল বি সাপ্লাইড উইথ এ পেপার, হোয়াইট পেপার। সেখানে তোমাকে মাথায় ঠিক রেখে এইটা লিখতে হবে। বেশ কঠিন ব্যাপার, তার জন্য যেভাবে আমি বলছি সেইভাবে শিখে রাখো, তোমরা একবারে ক্রেবস সাইকেলটা লিখে ফেলতে পারবে। কি প্রথমে একটা এটা ম্যাট্রিক্সের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে এই সাইকেলটা আমরা আঁকছি। সাইকেলটাকে প্রথমে 8 ভাগে ভাগ করবে। কিভাবে? এক দুই, এটাকে এক ধরো, 2 3 4 5 6 7 8, এই 8খানা ভাগে ভাগ করবে। তারপরে যা করার করবে। এই 8খানা যদি করতে পারো ক্রেবস সাইকেল তুমি 25% করে ফেললে। এবার এখান থেকে অ্যাসিটাইল কোএনজাইম ঢোকাও, 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইম এখান থেকে ঢোকাবে। এবং আমি আগেও বলেছিলাম, আগের দিন কিছুটা বলেছিলাম যে এটার ভেতরে 4 কার্বন যুক্ত অক্সালো
4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থাকে, তাই তো? চার কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে থাকে। কিভাবে থাকে, কেন থাকে, পরে আসছে। কিন্তু এর ঢুকতে পারবে 2 কার্বন ঢুকতে পারবে। প্রশ্ন আসতে পারে যে তাহলে এই 4 কার্বন যুক্তটা ঢুকলো কি করে? এটা এর মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে? এই 4 কার্বন আর এখান থেকে অ্যাসিটাইল কোএনজাইমের 2 কার্বন নিলাম। ঠিক এই জায়গাটা মনে রাখবে, 2 কার্বন এলো আর 4টা কার্বন ছিল। আর তখন এখান থেকে কি বেরিয়ে গেল? অ্যাসিটাইল কোএনজাইমের কো এটা এখান থেকে বেরিয়ে গেল। কোএনজাইম রিলিজড হয়ে গেল। এবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এটা, এর সঙ্গে 2 কার্বন যুক্ত হলো। কার্বন বিযুক্ত হওয়াকে এক কথা বলে, যুক্ত হওয়াকে বলে কার্বক্সিলেশন, আর বিযুক্ত হওয়াকে বলে ডি কার্বক্সিলেশন। তাহলে এই 1 2 3 4 5 6 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। এতটুকু মনে রাখবে যে 4 আর 2 6 এই দুটো যোগ হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। এই দুটো কনডেন্সড হলো। These two are condensed to form citric acid. যেহেতু এখানে সিনথেসিস হচ্ছে সাইট্রিক অ্যাসিড প্রথমে, তাই এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেলে বলবো। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড 3টে কার্বক্সিল গ্রুপ থাকে, আর এটাকে মাইটোকন্ড্রিয়াল সাইকেল করব। ক্রেব সাহেব আবিষ্কার করেছিলেন, এটাকে ক্রেব সাইকেলও বলতে পারি। কিন্তু এই যে সাইট্রিক অ্যাসিডে 6টা কার্বন যুক্ত রইল, তাহলে 6টা এলো করে 6টা ঢুকতে পারে না, এই দেখো 6টা হয়ে গেল, হলো কি না? এই 6টা থেকে আবার 6টা কার্বন যুক্ত আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো। অনেক বই লেখা আছে সাইট্রিক, সাইট্রেট, এটা লেখা হয় আইসোসাইট্রেট, তার মানে এটা এস্টার হয়ে থাকে, অ্যাসিড হিসাবে থাকে না, তাই সাইট্রেট। তুমি আইসোসাইট্রিক অ্যাসিড লিখলে কোনো ভুল হবে না। এখন এই 6 কার্বন যুক্ত আইসোসাইট্রিক অ্যাসিড, আইসো মানে সেম, তো সে সাইট্রিক অ্যাসিডও যা আইসোসাইট্রিক অ্যাসিডও তা। কিন্তু অনেক বই লেখা আছে এখানে সাইট্রিক অ্যাসিডটা মধ্যখানে আরেকটা জিনিস তৈরি করছে, সেটা লিখলেও পারো, না লিখলেও পারো। তা আমার বলার কথা আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডটা প্রথমে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হয়। আবার সিস অ্যাকোনাইটিক অ্যাসিডটা আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। কিভাবে? সাইট্রিক অ্যাসিড থেকে প্রথমে জল বেরিয়ে যায়, জল বেরিয়ে যাওয়াকে আমরা বলি ডিহাইড্রেশন। আমরা যখন প্রচুর পরিমাণে বমি করি, পায়খানা হয়, পাতলা পায়খানা হয়, তখন আমরা ডিহাইড্রেশন বলি। তাহলে প্রথমে ডিহাইড্রেশন হয় -H2 প্রথমে, তারপরে আবার জল ঢুকে যায়, তো প্রথমে ডিহাইড্রেশন হয়ে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড হয়, তারপরে রিহাইড্রেশন হয়ে আবার আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এই স্টেপটা একটা এনজাইম
এটাকে পরিচালনা করে। এই এনজাইমটার নাম হচ্ছে অ্যাকোনাইটিস। এটাও অ্যাকোনাইটিস দিয়ে হচ্ছে, এটাও অ্যাকোনাইটিস দিয়ে হচ্ছে। তার মানে অ্যাকোনাইটিস ডুয়াল রোল প্লে করে। একটা হচ্ছে ডিহাইড্রেশন করে, আর একটা আবার রিহাইড্রেশন করে। সেটা লিখতে পারো জল বেরিয়ে যায় বা জল আবার ঢুকে। রিহাইড্রেশন যদি মনে না থাকে। এই অ্যাকোনাইটিস এনজাইম যেটা হয়, এটা কি করে হয়? এটা কনডেন্স করে, এটাকে বলা হচ্ছে কনডেন্সিং এনজাইম। তো এখন কনডেন্সিং এনজাইম তো অনেক হতে পারে, তার জন্য এটা একটা স্পেশাল নাম দিয়েছে। যেহেতু সাইট্রিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে, এটাকে বলা হয় সাইট্রেট সিনথেটেজ। এই এনজাইমটা হলো সাইট্রেট সিনথেজ। তাহলে সাইট্রেট সিনথেজের জন্য সাইট্রিক অ্যাসিড হলো, অ্যাকোনাইটিসের জন্য আইসোসাইট্রিক হলো। এবার এর আগের দিন বলেছিলাম, আবার বলছি মনে রাখবে, এই যে 6 হলো, এই 6 শেষ, বলে এই খাওয়াই তোর শেষ খাওয়া, সেটা হচ্ছে 6। এই 6 পর থেকে এটা হয়ে যাবে 5। 1 2 3 4 5, 5টা কার্বন হয়ে যাবে। তো কার্বন যখন বেরোবে তখন CO2 হিসাবে বেরোয়। তো কার্বন যখন বেরোয় এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। তোমরা লিখবে যে আইসোসাইট্রিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন হয়ে কার্বন পরিত্যাগ করে এবং সেখান থেকে আইসোসাইট্রিক থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এটার নাম কি হয়ে গেল? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড বা গ্লুটারেট। তো আলফা কিটোগ্লুটারেট হচ্ছে 5 কার্বন যুক্ত। তাহলে 6 থেকে 5 হয়ে গেল, ডিকার্বক্সিলেশন হলো। এবার 5 থেকে 4 হবে। তার মানে এখান থেকে একটা কার্বন বেরিয়ে যাবে। এই কার্বনটা আমি বের করে নিলাম। কার্বন বেরিয়ে যাওয়াকে বলে ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশন, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আবার ডিকার্বক্সিলেশন হয়ে 4 কার্বন যুক্ত, 4 কার্বন, তারপরে সবগুলো 4, এটাও 4, সব 4। তার মানে এখানে আমার 6, এটা হলো 5 4, পরপর দুটো 6 আছে, এটা মনে রাখবে। তারপরে আইসোসাইট্রিক আলফা কিটোগ্লুটারিক, এই দুটোর নাম আসছে 4 4 4 4 4। এবার এটা কিভাবে মনে রাখবে? এই যে ও মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা অবধি আমাদের মনে থাকতেই পারে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই না? কিন্তু এই দুটো তো মনে থাকবে না। তাহলে এই দুটোর নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড এন্ড ম্যালিক অ্যাসিড। প্রত্যেকটা আদ্যাক্ষর নিয়ে নাও। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ও,
শুধু এতটুকু মনে রাখলেই চলবে। যদি মনে না থাকে তাহলে বলবে ফাদার, মাদার and other, father, mother and other. Father হচ্ছে ফিউমারিক অ্যাসিড, মাদার ম্যালিক অ্যাসিড, আদার মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এফএমওটা যদি লিখে ফেলতে পারো, আর এটা সাইট্রিক অ্যাসিড তো প্রথমে তৈরি হয় সবাই জানো, তারপরে একটা শুধু আইসোসাইট্রিকটা একটু মনে রাখতে হবে, তারপরে আলফা কিটোগ্লুটারিক একটা নতুন নাম, একটা ফরেন নেম, ওটা একটু কষ্ট করে মনে রাখো। আর তারপরে এই দুটো হচ্ছে এস দিয়ে শুরু, এটা হচ্ছে এস দিয়ে শুরু, এটাও এস দিয়ে শুরু। এটাকে বলা হয় সাকসিনিল কোএ। এটাকে বলে সাকসিনিল কোএ, এটাকে বলে সাকসিনিক অ্যাসিড। ক্লিয়ার? সাকসিনিল কোএ মানে কোএনজাইম, কোএনজাইম এখানে ঢুকেছে, দেখাবো কি জিনিস। আর এটাকে বলে সাকসিনিক অ্যাসিড, অনেকে সাকসিনেট লেখে, তোমরা ভালো লিখলে লিখতে পারবে সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট, যেটা ইচ্ছা লিখতে পারো। তাহলে আমার দেখো এই যে কোটা সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিল কোএনজাইম, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এই আটখানে যদি লেখা হয়ে যায়, ক্রেবস সাইকেল তোমাকে কে আটকাবে? তুমি ইজিলি লিখে দিতে পারবে সবকিছু। তাহলে এখানে ডিকার্বক্সিলেশন তুমি লিখতেই পারো, কারণ তুমি জানো এটা ডিকার্বক্সিলেশন হচ্ছে, তাই এখানে লিখে দাও ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, এটা ডিকার্বক্সিলেশন হচ্ছে। যেখানে যেখানে ডিকার্বক্সিলেশন হচ্ছে সেখানে সেখানে হাইড্রোজেনও বেরিয়ে যায়। হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলেছি ডিহাইড্রোজিনেশন। এইখানে আমরা পড়েছিলাম পাইরুভিক অ্যাসিড, এখানে ছিল পাইরুভিক অ্যাসিড, তারপর অ্যাসিটাইল কোএ, এখানে আমাদের হাইড্রোজেন বেরিয়েছিল, কে নিয়েছিল? মনে আছে? এখানে আমার কোএনজাইম প্রবেশ করেছিল, এখান থেকে আবার কার্বন বেরিয়ে গেছিল, তিনটে থেকে দুটো হয়েছিল, মনে আছে? তাহলে এখানে আমার ডিকার্বক্সিলেশন হয়েছিল, এই যে হাইড্রোজেন বেরিয়ে গেছিল ডিহাইড্রোজিনেশন হয়েছিল। তাহলে এখানে লিখবে এখানে ডিহাইড্রোজিনেশন হলো, এখানেও ডিহাইড্রোজিনেশন হলো, -H2 -H2 মানে ডিহাইড্রোজিনেশন হলো। এইখানে যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম দিয়েছে খুব সুন্দর, যেহেতু পাইরুভিক অ্যাসিড এটার নাম দিয়েছিল পাইরুভেট। ডিহাইড্রোজিনেজ, এটার নাম ছিল পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, মাইটোকন্ড্রিয়া ঢোকার আগে। তাহলে এটার নাম দেব আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। তাহলে তোমার এই এনজাইমটাও হয়ে গেল। ক্লিয়ার? দেখো এটার সঙ্গে এটা লিংক লেগে কিন্তু নামটা দিচ্ছি, এইটার নাম দিলাম আইসোসাইট্রেট একটা এনজাইম হয়ে গেল। তো তোমার এই এনজাইমটা হলো সাইট্রেট সিনথেটেজ, অ্যাকোনাইডেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এটার নাম দাও আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, হাইড্রোজেন বেরিয়েছে,
এটার নাম দেব আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। এনজাইমগুলো আমি সব বক্সের মধ্যে লিখছি, তাহলে সব গোলমাল কাটিয়ে যাবে। তাহলে সাইট্রেট সিনথেটেজ, অ্যাকোনাইটেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ দিলাম। হচ্ছে কি ডিহাইড্রোজিনেশন হচ্ছে লিখবে ডিকার্বক্সিলেশন হচ্ছে 6টা থেকে 5টা হচ্ছে, এটা লিখে দেওয়া হলো। আইসো থেকে আলফা কিটো হচ্ছে। এবার এখান থেকে এখানে আসলো সাকসিনিক কোএনজাইম। তাহলে এইখানে নতুন করে সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে। দেখো কিটো ছিল, কি সুন্দর নাম ছিল, হঠাৎ সাকসিনিল হয়ে গেল। এটার নাম সাইট্রেট সিনথেটেজ দিলে এটার নাম দাও সাকসিনিক সিনথেটেজ দাও। এনজাইমটা কি নাম দিলাম? সাকসিনিক সিনথেটেজ। সাকসিনিক করলে এনজাইম তৈরি হলো। এবার এখানে দেখো এই রিঅ্যাকশনটা আর এই রিঅ্যাকশনটা সেম। এখানে কোএনজাইম ঢুকেছে, এখানে কোএনজাইম ঢুকিয়ে দাও। আরামসে লিখতে পারো যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এই হয়ে এবং কোএনজাইম প্রবেশ করে সাকসিনিল কোএনজাইম তৈরি হলো। সাকসিনিল কোএনজাইম যখন তৈরি হলো তো তখন এখানে সাকসিনিলের জায়গায় একটা কোএনজাইম অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? তারপরে আসছে এখানে, এরপরে আরেকটু রিঅ্যাকশনস আছে, এটা পরে আসছে। এবার সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক ম্যালিক, এই দুটোতে প্রথমে মনে রাখবে যে আমরা যে এখানে H2 বের করেছিলাম, এরকম এখানে একটা H2 বের হয়। এইটা একটু কষ্ট করে মনে রাখো। আর সাকসিনিক থেকেও একটা সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে একটা H2 বের হচ্ছে। সাকসিনিক থেকে ফিউমারিকে যাওয়ার সময় এখানে একটা H2 বের হচ্ছে। তাহলে এই H2টাকে আমি কি করব, এখানে যেরকম NAD নিয়েছিল, তাহলে এই H2টাকে নিয়ে নিল হচ্ছে NAD। ক্লিয়ার? এই H2টাকে নিল NAD। H2 বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার অক্সিডেশন। আর যে H2টাকে নিচ্ছে সে রিডিউস হচ্ছে। NAD is reduced to NADH2 and alpha ketoglutarate is oxidized by releasing hydrogen বা ডিহাইড্রোজিনেশন লিখতে পারো। তাহলে এখানে একটা NADH2 তৈরি হলো, NADH2 তৈরি হলো, এখানে একটা NADH2 তৈরি হলো। এখানে NADH2 তৈরি হলো না, কেন হলো না বলে দিচ্ছি। এখানে একটা H2 সেটা তৈরি হলো, এইটাকে আবার NAD নিয়ে NADH2 তৈরি হলো। আর এই যে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তাকে এনজাইমটার নাম দাও আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, এটার নাম দাও ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ বা ম্যালেট ডিহাইড্রোজিনেজও দিতে পারো। তাহলে আমি দিলাম ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। এখানেও সাকসিনিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, সাকসিনিক ডিহাইড্রোজিনেজ দাও এটার নাম।
ক্লিয়ার? সাকসিনিক থেকে ফিউমারিক হলো, ফিউমারিক থেকে ম্যালিক হলো, ফিউমারিক থেকে ম্যালিক, এর এনজাইমটার নাম হচ্ছে ফিউমারেজ। তাহলে আমার সব ওইটাকে কি বলে? এনজাইম। এনজাইম নামকরণ কঠিন না? কঠিনটা সোজা হয়ে গেল। কি এখান থেকে H2 বের করবে, এখান থেকে H2 বের করবে, এখান থেকে H2 বের করবে, এখান থেকে H2 বের করবে। এই H2 গুলো NAD নেবে, NADH2, NAD নেবে, NADH2, NAD নেবে, NADH2। এটা শুধু তফাৎ আছে, এটা আবার NAD এর জায়গায় তোমার FAD নেবে। জাস্ট এটা মনে রাখবে যে FADH2 হবে। এটা NADH2 থেকে পরের স্টেপ, NADH2 এর পরের স্টেপ ফ্ল্যাভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। এটা আমরা ডিএনএ যখন পড়বো তখন বুঝতে পারবো। তাহলে আমরা দেখলাম দেখো এখানে H2 বের হচ্ছে, এখানে H2 বের হচ্ছে, এখানে NADH2, এখানে FADH2। এগুলো আমরা পরবর্তীকালে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে নিয়ে ওটা আমি নেক্সট পড়াবো। সেখান থেকে কিভাবে আমরা এটিপি তৈরি করছি সেটা যাব। এখন আমরা ক্রেবস সাইকেলে সীমাবদ্ধ থাকি। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সাকসিনিক কোএনজাইম থেকে কোএনজাইম যখন বেরিয়ে যাচ্ছে তখন সাবস্ট্রেট ফসফোরাইলেশন হচ্ছে। সাকসিনিক কোএনজাইম থেকে যখন কোএনজাইমটা অ্যাড হলো, এখান থেকে এটা বেরিয়ে যাবে সাকসিনিক অ্যাসিড হবে, তখন এখানে এটা দিয়েছে কোন জায়গাটা? 1 মিনিট। এখানে কোএনজাইমটা বেরিয়ে যায়, কোএনজাইম ঢুকে সাকসিনিক কোএনজাইম হয়। এটার পরে এই রিঅ্যাকশন যখন আসবে তখন কোএনজাইমটা বেরিয়ে যাবে। এটা কোএনজাইম ঢুকলো, কোএনজাইম বেরিয়ে গেল। ক্লিয়ার? এইখানে সাবস্ট্রেট মানে এটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের মধ্যে ফসফোরাইলেশন হয়। কিভাবে? যে এর ভেতরে যে ফসফেট গ্রুপ থাকে সেটা জিডিপি গুয়ানোসিন ডাইফসফেট, এই ফসফেট গ্রুপটাকে নিয়ে নেয় এখান থেকে। এটাকে বলে ফসফেট সাবস্ট্রেট ফসফোরাইলেশন। এই ফসফেটটা নিয়ে তখন গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি করে। গুয়ানোসিন ডাইফসফেট থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হয় এবং পরবর্তীতে এখানে দেখাচ্ছি এটা আবার জিটিপি থেকে জিডিপি হয়ে যায়। তাহলে এই যে একটা ফসফেট, সেই ফসফেটটা আবার এডিপি নিয়ে এটিপি তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমার একটা কঠিন ব্যাপার রয়েছে আর এখানে একটা কঠিন ব্যাপার রয়েছে, আর বাকি কোথাও কিছু নেই। এখানে জল হচ্ছে হাইড্রোজেনেশন বলে, আর ম্যালিক ডিহাইড্রোজেনেসে এটা তৈরি হচ্ছে। তারপর কনডেন্সিং এনজাইম বা সাইট্রেট সিনথেটেজের মাধ্যমে এটা কনডেন্সড হয়ে অক্সালিক অ্যাসিডটা কনডেন্সড হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এই সাইট্রিক অ্যাসিড প্রথমে জল ছেড়ে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড হচ্ছে, আবার জল নিয়ে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এই আইসোসাইট্রিক অ্যাসিড 6 কার্বন যুক্ত, সেখান থেকে একটা কার্বন বেরিয়ে গিয়ে 5 কার্বন যুক্ত আলফা কিটোগ্লুটারিক হচ্ছে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আবার হাইড্রোজেন ছেড়ে দিয়ে এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে ডিকার্বক্সিলেশন হয়ে এবং ডিহাইড্রোজেনেশন হয়ে সাকসিনিক কোএনজাইম তৈরি হচ্ছে। তখন এখানে একটা কোএনজাইম প্রবেশ করে। যখন পরবর্তী পর্যায়ে সাকসিনিক কোএনজাইমটা সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হয় তখন সেখান থেকে কোএনজাইমটা বেরিয়ে যায় এবং এখানে একটা সাবস্ট্রেটের থেকে ফসফেট প্রদান করে গুয়ানোসিন ডাইফসফেট গুয়ানোসিন ট্রাইফসফেটে পরিণত হয়। গুয়ানোসিন ট্রাইফসফেটটা আবার ইনঅর্গানিক ফসফেটটা এডিপি নিয়ে এটিপি তৈরি হয়। পরবর্তীকালে FAD FADH2 তৈরি হয় হাইড্রোজেনটা নিয়ে।
এখানে একটা নামও সাকসিনিক ডিহাইড্রোজিনেস, হাইড্রোজেন বেরিয়ে যায় বলে, তারপরে ফিউমারেজ, তারপরে ম্যালিক ডিহাইড্রোজিনেস। তাহলে প্রত্যেকটা তোমার এনজাইম হয়ে গেল, কি কি রিঅ্যাকশন আছে তা হয়ে গেল, এবং এই যে 6 5 4 4 4 4 করে এটা হয়ে গেল। আর প্রথমে লিখবে হচ্ছে এইটা সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক কোএনজাইম সাকসিনিক অ্যাসিড, ফিউরিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এন্ড অক্সালোএসিক অ্যাসিড অর এফএমও, ফাদার মাদার আদার। এটা করলে তোমার ক্রেবস সাইকেলটা কমপ্লিট হলো। ক্রেবস সাইকেল যেহেতু কমপ্লিট হলো, তখন এইটা এটা স্পিন করছে, তার মানে একবার ঘুরছে। একবার ঘোরাকে একটা দুটো তিনটে এনএডিউস তৈরি হয়। তাহলে আমার এখানে দুটো অ্যাসিটাইল কোএনজাইম আছে, তাহলে দুবার করে ঘুরবে, 2 2 4 2 6টা NADH2 তৈরি হবে। এটা আমরা কিসের সময় দেখব যে 6টা NADH2 তৈরি হয়েছে, আর এখানে একটাই ঢুকলো, একটা FADH2 তৈরি হলো, তার দুটো অ্যাসিটাইল কোএনজাইমের দুটো FADH2 তৈরি হবে। এবং এইটা যখন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন করব, সেটা খুবই সোজা বুঝিয়ে দেবো। এইটা হচ্ছে তোমার ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলে এবার যেখানে যা ইচ্ছা লেখা লিখে দাও। আগে তো ছকটা তৈরি করে ফেলো, সাদা কাগজে ছকটা তৈরি করে এইসব লিখে টিকে তারপর যা ইচ্ছা যেটা মনে আসে সেভাবে। কারণ তুমি ভুল করবে না, তুমি একবার যদি এটা লিখে ফেলো তোমার আর ভুল হবে না। আজকে এই অবধি থাক, এর পরের দিন আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন করে এটা শেষ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু ওটা কি বলে তোমার সাবস্ক্রাইব আর শেয়ার একটু যদি পারো তাহলে করলে ভালো হয়। শেয়ারের অপশন আছে কিনা জানি না, কে করে দিয়েছে, যদি শেয়ারের অপশন থাকে শেয়ার করো, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।